আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার ওপর খাড়ার ঘা ঘূর্ণিঝড় আম্পান, সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাতের শঙ্কা। জানমাল রক্ষায় সচেষ্ট সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশে করোনা ভয়াবহ বিস্তার, বিভিন্ন জায়গায় মৃতের সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মহাগ্রন্থ আল কুরআন নাজিলের পবিত্র লাইলাতুল কদর আজ, আল্লাহর সান্নিধ্য ইবাদত কবুলের পুনর্ময় রাত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় আম্পান বিকেল বা সন্ধ্যা নাগাদ আঘাত আনতে পারে বাংলাদেশে। কিছুটা দুর্বল গতিতেই আঘাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় জলোচ্ছ্বাস হতে পারে 10 থেকে 15 ফিট পর্যন্ত। প্রস্তুতির অংশ হিসেবে পায়রা, মোংলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, বরিশাল সহ আশপাশের দ্বীপ ও চরগুলোতে চলছে 10 নম্বর মহাবিপদ সংকেত, আর কক্সবাজার ও চট্টগ্রামে 7 নম্বর। রাজধানীতে থেমে থেমে চলছে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি, আবার কিছু সময় পরপর উকি দিচ্ছে সূর্য। কয়েকদিনের গরমে অতিষ্ঠ নগরবাসীর কাছে বৃষ্টি যেন কিছুটা শান্তির পরশ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজধানীতেও বেড়েছে বাতাসের গতিবেগ। সঠিক সময়ে আগের থেকে প্রস্তুতি নেওয়ার কারণে আমরাও ফোন করে খবর নিতেছি, জানমালে ক্ষয়ক্ষতি কম হইতেছে। একটু ব্যবসা গরম আছে, একটা ডিপ্রেশন ফিল করছি, ফিজিক্যালিও একটা ডিপ্রেশন ফিল করছি যে কিছু একটা হচ্ছে হয়তো দূরে কোথাও। হ্যাঁ, এই জিনিসটা এখনো ফিল করছি। আবহাওয়া অধিদপ্তর বলছে আম্পান 220 কিলোমিটার ঝোড়ো গতিতে এগিয়ে চললেও বাংলাদেশে আঘাতের সময় গতিবেগ থাকবে 140 থেকে 160 কিলোমিটার। মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছি। চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছি। ঘূর্ণিঝড় আম্পান ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। যে জলোচ্ছ্বাস হবে সেটি আমরা প্রস্তুত করেছি যে 10 থেকে 15 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বাতাসের কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনে ঘূর্ণিঝড়টি আসলে দুর্বল হয়ে গেছে এই কথাটা বোঝা ঠিক হবে না, কারণ ঘূর্ণিঝড়টি এখনও 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর্যায়ে রয়েছে। ঘূর্ণিঝড়টি প্রথম দিকে উত্তর পূর্ব দিক দিয়ে এগুতে থাকলেও গতি পরিবর্তন করে এগুচ্ছে উত্তরমুখে। মহামারী করোনার মধ্যেই আতঙ্ক নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। এই ঘূর্ণিঝড়টির ক্ষয়ক্ষতি প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। আর আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে 10 থেকে 15 ফিট জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি তথ্য আদান প্রদান এবং পর্যবেক্ষণের জন্য আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। মোংলায় প্রস্তুত রয়েছে উদ্ধার জাহাজ, অন্যদিকে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত উপকূলবাসী। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা। জরুরি তথ্য আদান প্রদান এবং পর্যবেক্ষণের জন্য আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় প্রস্তুত রয়েছে নৌবাহিনীর 25টি জাহাজ। এদিকে চট্টগ্রাম বন্দরের জেটি ও সীমানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে সবগুলো জাহাজ। এছাড়া 5 শতাধিক লাইটার জাহাজকে কর্ণফুলী নদীতে নিরাপদ অবস্থানে পাঠানো হয়েছে। কক্সবাজারে টেকনাফ সেন্ট মার্টিনের লোকজনকে নিরাপদে থাকতে মাইকিং করা হচ্ছে। এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপে বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। এই দুর্যোগে উপজেলার 67টি আশ্রয় কেন্দ্র সহ শতাধিক হোটেল মোটেল প্রস্তুত রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের একটি টিম, রেড ক্রিসেন্টের লোকজন ও দ্বীপে দায়িত্ব থাকা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ। টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আম্পান মোকাবেলায় বরিশালে নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে 10 উপজেলায় 1071টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,07,285 জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি রাখা হয়েছে 2,499টি গবাদি পশু। আমফানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় রাত থেকে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে নদ নদী।
জোয়ারের পানিও বেড়েছে, মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসনের তথ্য মতে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। আমফানের বিষয়ে সতর্ক করে উপকূলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো অসম্ভব হলেও আমপানের মতো ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ আমপান। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরপরই উপকূলীয় এলাকার মানুষকে সচেতনতার পাশাপাশি সজাগে কাজ করছে সরকার। মূল কমিটি থেকে শুরু করে এলাকা ভিত্তিক সব কমিটি যথেষ্ট সচেতন। পর্যাপ্ত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি আছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় মোকাবেলায় কার কি করণীয় রয়েছে সে বিষয়ে দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এই দুর্যোগটা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। আমাদের যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এবং যে বিভিন্ন প্রত্যেক এলাকা ভিত্তিক যে কমিটিগুলি আছে এবং প্রত্যেক এলাকায় আমাদের যারা দায়িত্ব, তো প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আমার কী করণীয় সে সম্পর্কে সবাইকে যেমন সজাগ করে দেওয়া। দর্শক, এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি খুলনায় আমাদের সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, খুলনায় ঘূর্ণিঝড় আমপানের লক্ষণ ও মোকাবেলার প্রস্তুতির বিষয়ে আমাদেরকে জানাবেন। এলবিস, এই মুহূর্তে খুলনায় আমফানের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। খুলনার ডাকো, পাইকগাছা, কয়রা ও পটিয়াঘাটার নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকে 2.5 থেকে 3.5 ফুট বেড়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আর একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকারের সাথে। তিনি জানিয়েছেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 3700 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে 17 লাখ মানুষকে আনার টার্গেট নিয়ে স্থানীয় প্রশাসন সর্বশক্তি নিয়োগ করেছে। ইতিমধ্যে এসব আশ্রয় কেন্দ্রে 4 লাখেরও বেশি মানুষ ঠাঁই নিয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই সাথে 40,000-এর মতো গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে আনা সম্ভব হয়েছে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় আমফানের ব্যাপারে সবশেষ খবর। ধন্যবাদ আতিয়ার আপনাকে। এবার অন্য প্রসঙ্গ। নরসিংদী মাধবদীতে করোনার স্বামীর পর মারা গেলেন স্ত্রীও। এদিকে করোনার উপসর্গ নিয়ে সিলেট ও ভৈরবে মারা গেছেন আরও 2 জন। নরসিংদীর মাধবদীতে করোনায় মৃত্যু হয়েছে সামিউন বেগমের। মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। একদিন আগে করোনায় মারা যান তার স্বামী শরীফ মুক্তার। করোনা উপসর্গে ভৈরবে মারা গেছে জানে আলম মোল্লা নামে এক সবজি ব্যবসায়ী। সিলেটে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিলেটের বিশ্বনাথ থানার 7 পুলিশ কেন্দ্রীয় কারাগারের 2 কারারক্ষী সহ করোনা শনাক্ত হয়েছে 28 জন। রাঙামাটিতে একজন বেসরকারি ডাক্তার সহ করোনা শনাক্ত হয়েছে আরও 17 জনের। চট্টগ্রামে সাংবাদিক সহ আরও 132 জনের করোনা শনাক্ত হয়েছে। নড়াইলে মা ও তার শিশু সহ আক্রান্ত আরও 3 জন। লোহাগাড়া উপজেলায় 2 জন এবং সদর উপজেলায় 1 জন। ধামরাইতে এক চিকিৎসক সহ 7 জনের করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহে শনাক্ত হয়েছে আরও 8 জনের। বগুড়ায় এক কৃষক, এনজিও কর্মী সহ আরও 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুরে আরও 5 জন সহ এ পর্যন্ত আক্রান্ত 98 জন। এদিকে বিশ্বের দেশে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 3,24,000 ছাড়িয়েছে। আক্রান্ত অর্ধ কোটির কাছাকাছি। এদিকে করোনা আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকার বিষয়টিকে সম্মানজনক বলে নয়া সমালোচনা জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় মৃতের তালিকায় এখনও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মঙ্গলবার 24 ঘন্টায় মারা যান 1552 জন। এতে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণহানি 93,500-এর বেশি, আক্রান্ত 15,70,000-এর বেশি। অবশ্য করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে থাকাকে গৌরবের প্রতীক বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এর মাধ্যমে প্রমাণ হয় অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের শনাক্তকরণ প্রক্রিয়া অনেক ভালো। এদিকে আক্রান্ত মৃতের সংখ্যায় হুট করে নাজুক দিকে মোড় নেয়া ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। দেশটিতে মঙ্গলবার 24 ঘন্টায় মারা যায় 1130 জন। যুক্তরাষ্ট্রে 545, ইতালিতে 162 ও স্পেনে 69 জন মারা যায়। ভারতে আরও 146 জন মারা যায়। সেখানে করোনায় মৃতের সংখ্যা 3,303 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত 1,06,000-এর বেশি। আর পাকিস্তানে মোট মারা গেছে 985 জন।
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর, মর্যাদার পুনর্ময় রাত। এই রাতকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়েছে। এ রাতেই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়। শবে কদরে সূর্যাস্তের পরপরই আল্লাহ তাআলা নিজেই আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন। বান্দার মনের চাওয়া ইবাদত কবুল করেন। কোরআন অবতরণ এবং শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ কোরআন কারিমে সূরা কাদর নামে একটি সূরা নাজিল করেছেন। শবে কদরে অসংখ্য ফেরেশতারা দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে আগমন করে থাকেন। হাদিসে বলা হয়েছে, এ রাতে পরবর্তী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত মিলিয়ে ভাগ্য চূড়ান্ত করা হয়। করোনা ভাইরাসের প্রভাবে কমেছে রেমিটেন্স প্রবাহ, বাড়ছে কর্মী ছাঁটাই ও প্রবাসী শ্রমিকদের ফেরত আসার ঢল। অভিবাসন খাতের এই ক্ষতি পোষাতে করোনা পরবর্তীতে নতুন করে দক্ষ কর্মী পাঠানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে 2 মাসেরও বেশি সময় লকডাউন প্রায় গোটা বিশ্ব। বিশেষ করে বাংলাদেশের বড় শ্রমবাজারগুলোতে লাখ লাখ প্রবাসী এখন বেকার আছেন, অর্থ কষ্টেও। অনেক দেশে খাবার সংকটেও প্রবাসী কর্মীরা। এই পরিস্থিতিতে আয় নেই, তাই দেশে টাকা পাঠাতে পারছেন না প্রবাসীরা। ফলে সার্বিক রেমিটেন্স প্রবাহ কমছে আশঙ্কাজনক হারে। চলতি বছরে প্রতি মাসেই কমছে রেমিটেন্সের পরিমাণ। গেল বছরের এপ্রিলে প্রবাসীরা যেখানে পাঠিয়েছিলেন 143 কোটি 43 লাখ ডলার, এবছর এপ্রিলে 24% কমে রেমিটেন্স এসেছে 108 কোটি 64 লাখ ডলার। এই যে কমার অব্যাহত ধারা মে মাসে ঈদের কারণে কিছুটা বাড়লেও সার্বিকভাবে কিন্তু আমাদের প্রবাসী আয় এবছর অন্ততপক্ষে 22% করবে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাংক। ডেফিনেটলি এটা আমাদের বাজেটে, আমাদের এই সামগ্রিক জাতীয় বাজেট পরিকল্পনার এটার অভিঘাত দেখা দেবে এবং সেটি অর্থ বিভাগ কাজ করছে। তারপরও অব্যাহত আছে। আমরা মনে করি যে করোনা কাল কেটে গেলেই হয়তো এই আবার সুসময় আসবে। যে বাংলাদেশ থেকে আউটওয়ার্ড রেমিটেন্সের ফ্লো কিন্তু অনেক। এখন আমরা যেহেতু অনেকেই বিদেশি যারা কাজ করছেন চলে গেছেন, আমরা এখন যারা বিদেশ থেকে ফিরে আসছে সেই রকম শ্রমিকদের যদি সেই কাজগুলোতে নিয়োগ করি। রেমিটেন্সের সাথে ধস নেমেছে গোটা বৈদেশিক কর্মসংস্থান খাতে। করোনার প্রাদুর্ভাবে আগে পরে মিলিয়ে 10টি দেশ থেকে এরই মধ্যে অন্তত 1 লাখ কর্মী ফেরত এসেছে। আরও 1 লাখের বেশি কর্মী দেশে ফেরার আশঙ্কা করছে মন্ত্রণালয়। এ খাতকে টিকিয়ে রাখতে নতুন করে পরিকল্পনা নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিক্রুটিং এজেন্সি যৌথভাবে একটা কর্ম পরিকল্পনা করা দরকার। 5 ইয়ার্স একটা মাইগ্রেশন প্ল্যান করা দরকার। সেই মাইগ্রেশন প্ল্যানের মধ্যে কিভাবে এই কর্মীরা যারা ফিরে আসছে অথবা নতুন যে কর্মীগুলি বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে বা যারা যাবার জন্য এখন আগ্রহ প্রকাশ করছে, তাদেরকে এই মহামারী কেটে গেলে কিভাবে তাদেরকে আবার নতুন শ্রমবাজারে আমরা আমাদের আয়ত্ত করতে পারি, সেজন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নতুন যে কর্মক্ষেত্র সৃষ্টি হবে, আমরা মনে করি যে মার্কেট ডিনামিক্সে বড় ধরনের পরিবর্তন আসবে। এই করোনা উত্তর সময়ে বিশ্বব্যাপী এটা হবে। সেখানে এখন যে ধরনের স্কিল হচ্ছে তার চেয়ে ভিন্ন রকম স্কিল হবে। বাজার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম দিয়ে আমাদের কর্মীদেরকে তৈরি করার উদ্যোগ আমরা গ্রহণ করছি। দেশে দেশে বিকল্প কর্মসংস্থান তৈরিতে দূতাবাসগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কি দিতে পেরেছে, প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। জনগণ জানতে চায় কথামালা চাতুরি আর প্রেস ব্রিফিং ছাড়া বিএনপি অসহায় মানুষের জন্য কি করতে পেরেছে। চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কি দিতে পেরেছে। মির্জা ফখরুল সাহেব ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন। অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। নানা প্রতিকূলতার মাঝেও বিএনপি নেতারা সাধ্যমতো অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী মিরপুর 6 নম্বরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি একথা বলেন মামলা হামলা মাথায় নিয়েও বিএনপি সাধারণ মানুষের পাশে আছে, অথচ সরকার ত্রাণ বিতরণের নামে নিজেদের লোক দিয়ে লুটপাট করাচ্ছে। প্রধানমন্ত্রীর 2,500 টাকার সহায়তার নামে এক মোবাইল নম্বরে শত শত মানুষের টাকা সরকার দলীয়রা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তার।
জরুরি কাজ ছাড়া রাজধানীতে কারো প্রবেশ বা বের হতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ঈদ সামনে রেখে রাজধানীর এন্ট্রি ও এক্সিট পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয়েছে নতুন কার্যক্রম। একমাত্র যাদের জরুরি প্রয়োজন তাদেরকে রাজধানীতে প্রবেশ করতে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার আরও কঠোর হওয়ার ঘোষণা তাদের। যানবাহন সংকটের কারণে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন। ধীরে ধীরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লেও রাজধানীতে এখনও বন্ধ রয়েছে গণপরিবহন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে করা সব ধরনের চুক্তি ও সমঝোতা বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশ দখল করে ইহুদি বসতি স্থাপনের নয়া পরিকল্পনার প্রতিবাদে এই ঘোষণা দেন তিনি। স্থানীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চুক্তিগুলো মানতে বাধ্য নয় ফিলিস্তিনের সরকার ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLO। ফলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য ইসরায়েল দায়ী থাকবে বলে হুঁশিয়ারি করেন তিনি। তবে দুই রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আলোচনার পথ খোলা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার ওপর খাড়ার ঘা ঘূর্ণিঝড় আম্পান, সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাতের শঙ্কা। জানমাল রক্ষায় সচেষ্ট সরকার বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশে করোনা ভয়াবহ বিস্তার, বিভিন্ন জায়গায় মৃতের সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মহাগ্রন্থ আল কুরআন নাজিলের পবিত্র লাইলাতুল কদর আজ, আল্লাহর সান্নিধ্য ইবাদত কবুলের পুনর্ময় রাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।